নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। কথায় বলে না যে কথায় কথা বাড়ে, তো এই বাড়তি যে কথাটা সেটা কিন্তু জমিয়ে রাখতে নেই, সেই কথাটাও শুনতে হয় এবং কোথাও জমতে দেওয়া উচিত নয়। তো গত সপ্তাহে আমরা মোহনবাগান সচিব দেবাশিস দত্তর একটা সাক্ষাৎকার করেছিলাম। তো সেই সাক্ষাৎকারের পর আমার মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্তে যে সৃঞ্জয় বসু কী বলছেন মোহনবাগান নিয়ে, তার একটু দূর থেকে বলছেন এই মুহূর্তে, সেটাও খুব জরুরি। তো আমার সঙ্গে আজকে সৃঞ্জয় আছেন এবং সৃঞ্জয় আজকে জন্মদিন সৃঞ্জয়, তাই তো? হ্যাঁ। তো কত হলো অ্যাকচুয়ালি? মানে 48 ঠিকটা না বলে ঠিকটা না একদম ঠিক ঠিকটা তো? 48 আচ্ছা। কমিয়ে বাড়িয়ে কোনো লাভ নেই। মানে দেবাশিতা বলেছে যে 6 বছরের ছোট আমার চেয়ে সৃঞ্জয়। তো তো সুযোগ আছে, অনেক সুযোগ আছে, অনেক সময় পাবে মোহনবাগানের সচিব হওয়ার ক্ষেত্রে সুযোগ। তো তো যাই হোক, মানে এই যে ছোটদেরও সুযোগ আছে, বড়দেরও সুযোগ আছে। বয়সে ছোট বড় দেখে তো সুযোগ যাওয়া আসা করে না, সেটা কাউ ডিফারেন্ট পার্সপেক্টিভ হওয়া উচিত। তাহলে তো আবার সেই তাহলে তো ছোটরা আজকে ভারতবর্ষে কোথাও কোনো জায়গায় পেত না যতক্ষণ না, ওটা তার সাবজেক্টিভ ম্যাটার। 2-3 দিন আগে তোমার সঙ্গে দেখা হয়েছিল এবং মোহনবাগানের খেলা ছিল, দেখছিলাম খুব ছটফট করছো খেলা দেখার জন্য। দেখো, খেলার ছটফটানিটা তো চলতেই থাকে। যেমন আমি জেনারেলি আমার টিভিতে খেলা দেখতে খুব টেনশন হয়, আমি খেলা দেখি না, আমি বন্ধ করে বসে থাকি, ওই ফোন দেখি, কোনো না কোনো নোটিফিকেশান আসবে, গোল হলে আমি খেলা। মাঠে গিয়ে বসে খেলা দেখাটা অনেক ইজি, বাট অনেকে থাকে তো টেনশনটা ভাগ হয়ে যায় সবার মধ্যে। কিন্তু আমি জেনারেলি এতে বসে দেখি না, টিভিতে দেখি না, খুব কম দেখি খেলা টিভিতে। কিন্তু কলকাতা ম্যাচ হলে রেগুলার যাও? হ্যাঁ, চেষ্টা করি কলকাতায় থাকলে ম্যাচে যেতে। আচ্ছা। আগে যেতাম না, অনেক সময় মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ যেমন আগে দেখতাম না, তারপরে ম্যানেজার হয়েছি, সেইটা আগে আমি একদমই দেখতাম না। এমনকি আমাদের হোম ম্যাচ হয়েছে, আমার মনে আছে যে বছর আমরা লাস্ট আই লিগও জিতলাম, হোম ম্যাচের দিন আমি স্টেডিয়ামে একটা ঘরে একলা ঘর বন্ধ করে বসেছিলাম নিচে, খেলা দেখিনি। সেই দেখো এখনও আছে ম্যাচের টুকটাক, সেই টুকটাক করতে করতে খেলা দেখতে। এখন একটা মাঠে গেলে দেখি একটা সৃঞ্জয় বসুকে একটা অন্য ভূমিকায় দেখি, প্রচুর দলবল নিয়ে গিয়ে কখনো গ্যালারিতে, কখনো উল্টো দিকের গ্যালারিতে, ভিআইপি গ্যালারিতেও নয়, সাধারণ সমর্থকদের সঙ্গে গিয়ে খেলা দেখছো। গ্যালারিতে বিপক্ষ বলছি না, সাধারণ উল্টো দিকের গ্যালারিতে অনেকবার খেলা দেখতে গেছি। দেখুন, কারণ এখন আমার অনেক লোক আছে যারা আজকে, দেখুন এটা তো ঠিক, আজকে আমি যেদিন থেকে মোহনবাগানের থেকে সরে এসেছি বলতে পারেন, সেই দিন থেকে আমার সাথে অনেকে লোক আছে মোহনবাগানে, যারা, এটা দুর্ভাগ্যজনক যে আগেও মোহনবাগান ক্লাবে এর লোক ওর লোকের তকমা অত ছিল না যতটা এখন হয়েছে। সো সৃঞ্জয় বোস এর লোক বলে অনেকে বাদ পড়েছে, তারা আজকে অন্যভাবে যারা আছে তাদের সাথে আমি একসাথে যাইছো অনেক সময়। যেমন ডুরান্ড ফাইনালেই আমি অতগুলো ভিভিআইপি টিকিট অমনি পাইনি একসাথে যাওয়ার মতো, তার থেকে বেস্ট হচ্ছে যে C2-তে চলে যাও, উল্টো দিকে একসাথে বসে খেলা দেখতে যাওয়া। তেমন আগেও আমি ওখানে বসে দেখেছি। সো যখন প্রথম আমার মনে আছে AFC কাপে আমি খেলা দেখতে গেছি ওখানে বসে, সো আমি ওখানে বসে খেলা দেখেছি। তো দলবল ঠিক না, আমি এখানেও যাই, দলবল আগেও ছিল এখনও আছে। আমি আগেও অনেক লোককে আমি টিকিট দিয়েছি, এখনও আমি টিকিট দিচ্ছি। সো এটা নিয়ে কোনো দলবল আমি বিশ্বাস করি না। দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোহনবাগানের সাব কমিটি এখন সবথেকে বৃহত্তর ক্লাবের সাব কমিটি। আমি অন ক্যামেরা বলতে পারি যে আমি দেবাশিসদা যখন ছিল তখন অঞ্জন কাকুরও কোনোদিন সাব কমিটি হতো না, সেটা দেবাশিসদা ফলো করত। এখানে এসে দেখলাম আমি যাদের সাথেই কথা বলছি সবাই সব কমিটি হওয়া ভালো, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু আগে কোনো দিন হতে দেওয়া, তার হয়তো স্ট্র্যাটেজি অঞ্জন কাকু বুঝিয়েছিল, দেবাশিসদাও একই স্ট্র্যাটেজিতে চলতো। কিন্তু এখন হয়তো দেবাশিসদা, কারণ তখন দেখেছিল দেবাশিসদা হয়তো ভেবেছিল যে টুম্পাই সবাই একসাথে আছে, কিন্তু দেবাশিসদা তো জানে টুম্পাই যেভাবে টুম্পাই মোহনবাগান থেকে সরে গেছে। সো
এবার যদি টুম্পায় দল হয়ে যায় তাতে সো মোহনবাগানটাও একটা বড় রাজনীতির ময়দান, তো সো দিজ আর ডেফিনেটলি সাম রাজনৈতিক চাল বা ট্যাকটিক্স, সো এটা হতেই পারে। তোমার টিম নিয়ে খেলা দেখতে যাওয়ার সেটার মধ্যে কোনো রাজনীতি আছে? আমার কোনো রাজনীতি নেই, কারণ আমি আমি যাই, আমাদের সাথে 5-7 জন যায় হয়তো, যারা প্রতিবারই এখানে যেত, উল্টো দিকে অনেক কিন্তু সবটাকে আজকে আমাকে ক্লাব থেকে টিকিট দেওয়া হয় না। সত্যি সত্যি সৌজন্যমূলক একটা টিকিট। মাঝখানে একবার আমি বলেছিলাম, 1-2 ম্যাচে পাঠিয়েছিল, কারণ এটা হয়তো মনে করে যে ওই টিকিটটা দিলেই আমার দলকে দিতে সুবিধা হবে, কিন্তু কটা টিকিট দেবে ক্লাব থেকে? 10টা দেবে, 20টা দেবে, 50টা দেবে? সৌজন্যমূলক টিকিট তো, তাই নিয়েই তো কিছুই হয় না। কিন্তু দিস ইজ দ্য ডিফারেন্ট থিঙ্কিং, এটা দুঃখের। সে তো আমি বলতে পারি আজকে যে প্রেসিডেন্টকেও অনেক সময় টিকিট দেওয়া হতো না, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, তারপরে এখন আর প্রেসিডেন্ট টিকিট পাচ্ছে। কিন্তু মাঝখানে এমন একটা সময় গেছে, মানে এটা হয়তো মনে করতো যে প্রেসিডেন্ট টিকিট পেলেই আমি টিকিট পেয়ে যাব তার থেকে, তারপর দেখে যে প্রেসিডেন্ট টিকিট পাচ্ছে না, তাও টুম্পাই টিকিট পাচ্ছে, তাহলে ভাই প্রেসিডেন্টকে টিকিট দেওয়া হোক। এটা এবার চেঞ্জিং ট্যাকটিক্স, তো ট্যাকটিক্স কোনোটা কাজে লাগে না, তাই জন্য চেঞ্জ হতে থাকে। খারাপ লাগে কোথাও, মানে যে তোমাদের বাড়ির যে কন্ট্রিবিউশন, সেটা তো আমরা ধরো যারা ফুটবল ময়দানের সঙ্গে জড়িয়ে অনেক দিন ধরে, স্পেশালি টুটুদা, আমি তোমার কথাও বলছি না, টুটুদার যে কন্ট্রিবিউশন মোহনবাগানের সঙ্গে, এবং সত্যি তো মোহনবাগান ক্লাবটাকে একটা সময়, এই যে মাঝের যে সময়টা গোয়েঙ্কা আসার আগে বা এটিকে নামটা যোগ হওয়ার আগে যে সময়টা, সেই সময়টাও টুটুদাই একাই প্রায় চালিয়েছেন, যে সময় ম্যাকডোয়েল বেরিয়ে গেল, সেটা চালিয়েছে না চালিয়েছে এটা ইম্পর্টেন্ট না। আমি বলবো দেখুন টুটুদার যেমন আজকে আমি আপনার ইন্টারভিউ শুনেছি, দেবাশিস দা বলছে ওর বাবা তো আমার সাথে আছি, আমারটা মানে কি? টুটু বোস মোহনবাগানে ওনার আগে থেকে আছে। আমি যদি বলি আজকে টুটু বোস ওনার আগে থেকে মোহনবাগান ক্লাবে আছে, আমার সাথে আছে, উনি মোহনবাগান ক্লাব নন, উনি একজন পদাধিকারী। টুটু বোস আমার সাথে আছে মানে কি? টুটু বোস মোহনবাগানের সাথে আছে, এবং মোহনবাগানের সাথে আমি মনে করি টুটু বোস আমার সাথে রিলেট করে টুটু বোস ছেড়ে দেবে মোহনবাগান, সেটা হয়তো অনেকে চাইছিল যে টুটু বোস তাহলে ছেড়ে দিক, তাহলে তো আরো ভালো হয়, সোনায় সোহাগা, সেটা বলতে পারছে না অনেকেই। না কোথাও এই ব্যাপারটা, স্পেশালি টুটুদার ব্যাপারটা, ধরো টুটুদা এমন হয়েছে মোহনবাগানের কোনো একটা ইনভিটেশন কার্ড হয়েছে, সেখানে টুটুদার নাম নেই, ঠিক আছে, এই ব্যাপারটা কি কোথাও খারাপ লাগা আছে পরিবারের? ডেফিনেটলি খারাপ লাগা আছে, আমার তো আছে, তো খারাপ লাগা আছে। যে দেখুন আবার একটা কথা বলবো, অনেকে আছেন যারা টুটু বোসকে ভালোবাসেন, এবং সর্বশেষ ঈশ্বর আছেন যারা চেয়েছেন হয়তো যে টুটু বোস থাকুক মোহনবাগান ক্লাবে। কারণ আপনি ঠিকই বলছেন, ওনার কার্ডে নাম রাখা থেকে, ওনার অনেক প্রোগ্রামে আসার থেকে, তো সব জায়গাতেই একটা একটা অনিচ্ছাকৃতভাবে একটা করার ছিল, এবং সেটা অনেকেই দেখতে পেয়েছে, আমার বলার অপেক্ষা রাখে না। তবে যদিও সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি ঢুকতে চাই না। আসলে বাবা মোহনবাগান ক্লাবকে খুব ভালোবাসে, মোহনবাগানের সাথে যে আমি থাকবো না এটা, সো কোনোদিন আমি এটাও বলিনি যে আমি নেই বলে তুমি ছেড়ে দাও মোহনবাগান, এটা কোনো এই দুটোকে মিক্স করাই উচিত নয়। একটা ফ্যামিলিতে অনেক কিছু হতে পারে, এটার সাথে কোনো নেই যে বাবা ভাই আছে নেই তাই জন্য আমি তাহলে কি এটা অনেকে চাইছিল যে সৃঞ্জয় নেই, সৃঞ্জয়ের সাথে হাত মিলিয়ে বাবা ভাইও মোহনবাগান থেকে সরে যাক, তাহলে সোনায় সোহাগা হয়, বোস ফ্যামিলি মুছে গেল? এতবার আপনার ইন্টারভিউতে এতবার বলা হয়েছে না যে ওর বাবা ভাই আছে, ওর বাবা ভাই আছে। একসময় আমার দেখে মনে হলো কত বড় অপরাধ করেছে আমার বাবা আর ভাই মোহনবাগানে থেকে। সো এটা তো যে কোনো ফ্যামিলিতে এই যে একটা আলাদা থাকতে আরেকটা দাবি করেছে, তুমিও আছো ওর সঙ্গে, দরকার পড়লে, আমরা এখনো একটা ইউনিট হিসেবেই রয়েছি। দেখুন দেবাশিস, দুটো ব্যাপার খুব ক্লিয়ারলি বলা উচিত। দেবাশিসদার আমার জীবনে অনেক অবদান আছে, এটা নিয়ে আমি
যদি অস্বীকার করি আমি এটা বেঈমান, তাহলে আমি এটা আমার সব থেকে খারাপ টাইমে দেবাশিসদা সত্যি ছিল। এবং দেবাশিসদার সাথে আমার ভালো সম্পর্ক, এই নয় যে, কিন্তু কি জানেন তো, হঠাৎ এই কথাটা বলতে বলতে না 3 Idiots এর কথা মনে পড়ে গেল। ওই যখন আমির খানের নাম সবাই ভেবেছিল আমির খান লাস্ট আসবে, নাম দেখেছিল, তারপরে যখন ফার্স্ট এলো ওই একটা কমেন্ট ছিল না, दोस्त अगर लास्ट आता है तो दुख होता है, दोस्त अगर फर्स्ट आ जाता है तो दुख आदमी टूट जाता है। দেবাশিস, আবার বলবো, দেবাশিসদার সাথে আমার ভালো সম্পর্ক, সব কিছু ঠিক। দেবাশিসদার আমার প্রতি প্রচুর অবদান আছে। এমন সময় যখন অনেকে থাকে না কাছে, দেবাশিসদার সময় ছিল। কিন্তু কি জানেন তো, যে আমার মনে হয় যেদিন থেকে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি সেদিন থেকে কোথাও ওই সেই 3 Idiots এর ডায়লগটা চলে আসে। এটা দুঃখজনক, কিন্তু এটা এসেছে, কিছু করার নেই। আফটার অল আমি কাউকে দোষ দিই না, সবাই রক্তের মাংসের মানুষ। হয়তো আমিও ওর জায়গায় থাকলে হয়তো হতো, কিন্তু সেটা তো আর আমার যাচাই করার স্কোপ নেই, কিন্তু একজনের হতেই পারে। যেরকম একটা সময় তুমি সেক্রেটারি হয়েছো, দেবাশিসদার সঙ্গে ওরকম একটা রিলেশন, দেবাশিসদা যদি বলতো সে সময় তোমাকে সেক্রেটারি পড়তে ছেড়ে দিয়ে ওকে করার কথা, তুমি পারতে সেটা করতে? এই স্যাক্রিফাইসটা পারতে? হয়তো পারতাম না, পরিস্থিতিটা আসেনি। এবং দেবাশিসদা অলওয়েজই না, যে তোমাদের সম্পর্কের গভীরতাটাকে যদি বিশ্লেষণ করো এবং সেখান থেকে যদি বলো যে আমি হয়তো ছেড়ে দিই, আমি হয়তো দেখো, হয়তো সেই সময় যদি দেবাশিসদা আমাকে বলতো, হ্যাঁ দেবাশিসদা বলতে পারে তুই নিজের থেকে বললি না কেন, হ্যাঁ সেটা আমি নিজের থেকে বলি, কিন্তু দেবাশিসদা যদি আমায় বলতো যে এটা আমার স্কোপ, এটা আমার হওয়া উচিত, আমি হয়তো ছেড়ে দিতাম। কারণ দেবাশিসদা অন্তত জানে যে আমিও দেবাশিসদা পার্সোনালি অনেক উপকার করেছি, অনেক জীবনে আমরা দুজনের সাথে দুজনের অনেক কিছু, অনেকে উই হ্যাভ আ লট অফ সিক্রেটস যেটা বন্ধুর মধ্যে হয়ে থাকে, এবং ও জানে আমি কোনোদিন সেই সব কোনোদিন এ করবো না, ও করেনি। কিন্তু আমার মনে হয় যে ওই মানে এটা কোনোদিন আমি ওর সাথে এই করিনি, বাট কথায় বার্তায় এটা একটা ডেফিনেটলি একটা পার্ট হয়েছে। এখন দুর্ভাগ্য, আমি মনে করি এটা কপালে ছিল, আপনার যদি কপালে থাকে লেখা সেটাকে আপনি ফেলতে পারবেন না। সেটাই মানে আমার আর আমাকে বলতে পারতো যে পরের ইলেকশনের টার্মে সরে যেতে, ওই মাঝপথে ডেফিনেটলি আবার যেটা বলছি, যেটা হচ্ছে যে দেবাশিসদাও বলেছে কিছু জিনিস থাকে যেটা মুখে বলা যায় না, এই দুঃখটা থাকবে যে যেভাবে আমি সরেছি সেটা আমি কোনোদিন আমিও বলতে পারবো না বাইরে, বা যেভাবে, কারণ আমি মনে করি যে এটা ঠিক হয়নি। তো ও যেটা বারবার করে যেটা সেটা বলতে চেয়েছে যে ব্যক্তিগত কারণে তোমাকে সরতে হয়েছে, সেই তো বলছে এমন কিছু কারণ ব্যক্তিগত, সেই ব্যক্তিগত কারণটা কি অনেক কিছু জানেন তো, এই যে বলেছেন আমি কি ওকে গান পয়েন্টে ধরেছি, গান অনেক সময় মুখে ধরতে হয় না, তো যাই হোক সেটা ছেড়ে ধরতে হয়। ব্যাকস্ট্যাপ বলবো না, আমি বলবো মানে অদৃশ্য বন্ধুকও থাকে, সবকিছু দৃশ্যমান হয় না, সো আমার কপালের দোষ। তো এরপরে কি ফিরে আসবার চেষ্টা করবে, কামব্যাকের চেষ্টা করবে? ডেফিনেটলি আমি কামব্যাকের চেষ্টা করব, ডেফিনেটলি চেষ্টা করব। আমি মোহনবাগানের সাথে কোনোদিন কোনো তঞ্চকতা করিনি, মোহনবাগানের সাথে কোনোদিন করিনি। শুনুন, মোহনবাগানটা রক্তে, তো মোহনবাগান হচ্ছে ইমোশন, মোহনবাগান হচ্ছে ভালোবাসা, মোহনবাগানের সাথে আমি মনে করি যে আমি মোহনবাগানকে দিয়েছি, কথাটা বলবো না, মোহনবাগান যে আমার সুযোগ করে দিয়েছে, মোহনবাগান যাকে ভালোবাসি, যার জন্য কিছু করতে পেরেছি, সেটা আমার শুনে খুব ভালো লাগলো যে দেবাশিস অ্যাটলিস্ট মনে করে যে সৃঞ্জয় বোস অনেক দক্ষ এবং অনেক অবদান আছে, এটা আমার শুনে ভালো লাগলো। বিকজ সত্যি আমি আর দেবাশিসদা মিলেই অনেক কাজ করেছি।
যেদিনকে এই এটা এসেছিল আর কি, মানে তোমার মানে আমার মনে হচ্ছে তোমার কথা বলতে বলতে চোখ ছলছলও করছে, তো তুমি খানিকটা ইমোশনালও হয়ে গেছো, কিন্তু এই যে বেরিয়ে আসাটা কতটা সম্মানহানি ছিল, কতটা এটা সম্মানহানি ছিল না, ইমোশনাল ছিল আমার কাছে। এটা সম্মানহানি হয়নি কিছু, আমি মন ছেড়ে এসেছি সেদিন। তুমি বলতে পারো যেদিন আমি রেজিগনেশনটা দিয়েছি, আবার বলছি তো সেটা ব্যক্তিগত জায়গায় যাচ্ছি, আমি বলছি তো সেদিন দ্যাট ইজ আ ডে যেটা মানে মানুষকে ভেঙে ফেলার দিন। হ্যাঁ, আমার তারপরে টাইম নিয়েছে, আমার টাইম লেগেছে একটা, মানে এটা একটা ব্যাক স্ট্যাবিং কিনা জানি না, কিন্তু এটা পেছন থেকে ধাক্কা যেটা তোমায় ফেলে দেয়, যেটা সামনে ফেলে দেয়। তারপরে চ্যালেঞ্জটা হচ্ছে ওই সামনে ফেলা থেকে উঠে দাঁড়ানো। তো ইলেকশন ডেফিনেটলি হওয়া উচিত, ইলেকশনের জন্য তৈরি তুমি? ইলেকশন ডেফিনেটলি হওয়া উচিত, এবং তৈরি কিনা সেটা সময় দেখা যাবে। আগে ইলেকশন হবে, এবং এই প্রতিবার একটা ইলেকশনের আগে এলেই বলা হয়, আগের বারও বলেছে যে দাঁড়িয়েছিল যে ক্লাবের পয়সা নেই কেন দাঁড়াচ্ছ, উইথড্র করে নাও। এটা আগে ইলেকশনের আগেও আমরা এটা বলা হতো, আমি জানি না কেন বলা হয় এটা। তাহলে তো আজকে যদি পশ্চিমবাংলায় ধরো যে অপোজিশন নেই, যে পার্টি আছে সেন্টারে, যে পার্টি আজকে আছে অপোজিশন নেই, তাহলে ভোট করার দরকার নেই। কারণ আমাদের দেশে বা রাজ্যেও তো টাকা অঢেল নেই যে ইলেকশন করে নষ্ট। ইটস আ ডেমোক্রেটিক প্রসেস। আমার মনে হয় ডেমোক্রেসিতে ইলেকশন অলওয়েজই হওয়া উচিত, যার বেশি সাপোর্ট আছে হবে। আমি বিশ্বাস করি মোহনবাগান মেম্বারদের নিজেদের একটা চিন্তাধারা আছে, নিজেদের বিবেক আছে, নিজেদের ইচ্ছে আছে, নিজেদের থিঙ্কিং আছে, সেইটা কে এক্সারসাইজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। ইলেকশন শুড হ্যাপেন, তারপরে জিতবে হারবে যেটা, শুনুন, জিতলেও মোহনবাগানের প্রতি সার্ভিস দেওয়া হবে, হারলেও সেই মোহনবাগানকেই ভালোবাসা থেকে যাবে, দুটো মোহনবাগানের কোনো ক্ষতি হবে না। কিন্তু কে তার ভালোবাসা থেকে কে মোহনবাগান ক্লাবকে সার্ভ করতে পারবে সেটা খুবই দরকার ঠিক হওয়ার, এবং সেটা ক্লাবের লোকেদের ছাড়া আর কেই বা ঠিক করবে। কোথাও ডিপেন্ডেন্স আছে যে মানে অঞ্জন মিত্রের এগেনস্টে, অঞ্জন কাকুর এগেনস্টে, অঞ্জন মিত্র না, অঞ্জন কাকুর এগেনস্টে ইলেকশন করেছিল বলে এই দেবাশিস দত্তকে নিয়ে? সেটাও কিছুটা ঐতিহাসিক ভুল বলবো। অঞ্জন কাকুর সাথেও যা যা হয়েছিল আমার সাথেও হয়তো তাই হয়েছে একটা ব্যাকগ্রাউন্ডে। অঞ্জন কাকুর তখন আমার মনে হয় শরীরটা অনেক খারাপ ছিল বলে অঞ্জন কাকুর ঘুরে দাঁড়ানোর স্কোপটা অনেক কম পাইনি। আমার শরীরটা আশা করি জগন্নাথ দেবের কৃপায় অতটা খারাপ নয়, তাই জন্য আমি ঘুরে দাঁড়ানোর হয়তো সুযোগ পাবো। তো এই পদ্ধতিটা কত মানে, কিন্তু মানে ইলেকশনের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে আমরা তো চারজন একসঙ্গেই আছি, আমরা ইলেকশনের দরকার না, ডেফিনেটলি আমরা চারজন কেন, আরে আমি ছেড়ে দিন, আপনি মোহনবাগান সাপোর্টার, আপনার যদি ইলেকশনে দাঁড়ানো হয় আপনি দাঁড়ান। দেখুন, মোহনবাগানে সবার, মোহনবাগান এমনই একটা জায়গা কোনোদিন যেখানে রাজনৈতিক রং দেখা হয়নি। মোহনবাগানে সব পার্টির লোকেরাই এসেছে, সব পার্টির লোকেরাই ক্ষমতায় দাঁড়িয়েছে। তো যার যে মোহনবাগান সাপোর্টার সবাই দাঁড়াক না, আমি নাও দাঁড়াতে পারি ইলেকশন, যদি না দাঁড়াই আমার কালকে ঈশ্বরের কৃপায় কিছু হয়ে যেতে পারে, আমি নাও দাঁড়াতে পারি। তো মোহনবাগান ক্লাবে ইলেকশন হোক, আমি কাউকে কেউ সরে গেল আমি চলে এলাম, এটা বন্ধ করা উচিত। কিন্তু যে জায়গা থেকে তোমাকে সরানো হয়েছিল, মানে যে পলিটিক্যাল এটাও প্রেশারটাও ছিল, মানে তুমি না স্বীকার করলেও আমরা জানি, সেটা কি তোমার মনে হয় ইলেকশনের সময় থাকবে না বা কিছু? প্রচুর প্রেশার সবারই জীবনে, প্রেশারটাকে মাঝে মাঝে ধরে এগোতে হয়, তো সেই এগোতে হবে। সব প্রেশারেই সবসময় নিচে চলে গেলে তো চলেই যাবে। তুমি তো অনেকদিন ধরে ক্লাব চালাচ্ছ, মানে এই পলিটিক্যাল এই প্রেশারটা কি আগে কোনোদিন পেয়েছো? মানে ধরো ক্লাবের সঙ্গে আমি একটা কথা বলছি, পলিটিক্যাল তুমি বললে যে সাব কমিটি এবং প্রচুর লোক, এখন পলিটিক্যাল প্রেশারে কোনো সম্পর্ক না। এটা কি এখানে একটা পলিটিক্যালি কানেক্ট থাকার ইচ্ছা? না, এটা হচ্ছে মোহনবাগান ক্লাবে যদি ওর গ্রুপটা বড় না হয় তাই আমি পোস্ট দিলাম, এটার সাথে পলিটিক্যালের কোনো দেখুন, পলিটিক্স সব জায়গাতেই আছে, এটা বলে কোনো লাভ নেই। পশ্চিমবাংলার সব কিছুতেই পলিটিক্স আছে,
ভারতবর্ষের সব স্পোর্টস বডিতে পলিটিক্স আছে ইন সাম ওয়ে অর দি আদার। সো দিস ইজ অল। এটা যদি কেউ বলে, এটা তোমার ক্ষমতা থাকতে হবে, সেটাকে দাঁড়িয়ে তোমার ক্ষমতা থাকতে হবে সেই পলিটিক্সটাকে জেতার জন্য। ইটস অল অ্যাবাউট পলিটিক্স। দেখুন, পলিটিক্যাল লড়াইতে ভালো যে জিতবে কে খেলবে না, কিন্তু সেই লড়াইতে পাশের লোকটা হঠাৎ সরে গিয়ে তুমি বলতে পারো তোমার ধাক্কা দিল, বা তুমি যখন ধাক্কা খেলে তোমার পাশে দেখলে সে নেই। সো দুটো কিন্তু একই জিনিস। ইউ মাইট বি স্ট্যাবড অর ইউ মাইট নট হ্যাভ আ সাপোর্ট ওয়েন ইউ নিড দ্যাট। সো ইট ইজ অল দ্য সেম। দুটোই তোমার ক্ষেত্রে একই রকম হয়েছে। সো ইট ইজ অল দ্য সেম। আমি বলছি না কোন মানে। সো পলিটিক্যাল সাপোর্ট বা ইন্টারফারেন্স আমি সেটাকে দোষ দিই না। এরা ইন্ডিয়াতে যে কোনো স্পোর্টসে সব বডিতেই আছে, সব জায়গাতেই আছে। আর মোহনবাগান ইস্ট বেঙ্গল ইজ আ রিলিজিয়ন, এটা আমি মনে করি যে কোনো স্পোর্টস বডির থেকেও অনেক বড়। সো সেই সব নিয়ে কাউকে করে লাভ নেই। এই মুহূর্তে যে মোহনবাগানের যে অ্যাডজাস্টমেন্টটা হয়ে আছে, ধরো মানে আমি বলতে চাইছি যে সেই সঞ্জীব গোয়েঙ্কার একটা টিমটা, যেটা পুরো ফুটবল টিমটা চালাচ্ছেন, ইনভেস্টমেন্ট করছেন ওখানে, তো এইখানে একটা হচ্ছে যে মোহনবাগান সাপোর্টারদের একটা ক্ষোভ ছিল এটিকে নিয়ে, তুমি জানো যে এটিকের নামটা ছিল, এবং এই মার্জারটা নিয়েও সাপোর্টাররা খুশি হতে পারেনি। তো তুমি তো তখন সেক্রেটারি ছিলে, কি পরিস্থিতি হলো যে মানে তোমরা অনেকটা রাইটস, ক্লাবের যে রাইটস সেটা ছেড়ে দিয়ে মার্জারে রাজি হলে? দেখো, ক্লাবের রাইটস প্রথমত আমরা দিইনি, আমরা ফুটবলের রাইটস দিয়েছি। দেখো, তোমাকে দেখতে হবে যে আইএসএল ওয়াজ আ বিগ গেম। আমরা প্রথমত আইএসএল আসতে চাইনি, এবং আইএসএলে আসতে চাইনি, এবং যেটা হয়েছিল, কিন্তু এআইএফএফ আইএসএলকে নাম্বার 1 স্ট্যাচার দেয়। সো ফুটবলে সেইখানে হিউজ ইনভেস্টমেন্ট সেইখানে। এবং দেখুন, আজকে তো আমাদের ডিসিশনটা তো ঠিক প্রমাণিত হয়েছে। আজকে এটিকেটে দেখুন, একটা মার্জারে সব কিছু সবসময় ঠিক হয় না, এবং এটিকের সাথে হয়েছে, বাট তখনও পারফরমেন্স কিন্তু মোহনবাগানের ভালো ছিল। আজকে দ্যাট ওয়াজ আ সাইকোলজিক্যাল এফেক্ট এটিকেটা, আজকে সেটা মোহনবাগান সুপার জায়ান্টস হয়েছে। ধারাবাহিকতা কিন্তু বজায় আছে পারফরমেন্স। সো ইট ইজ অল দ্য পার্ট। আর আমি মনে করি যে আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম, এবং ক্লাব কিন্তু ক্লাবের জায়গাতেই আছে আমাদের, কিন্তু সেই অর্থে আপনি যদি অন্যদের সাথে তুলনা করেন, আমাদের সেই অর্থে কিন্তু হ্যাঁ ঝামেলা হয়েছে। কিন্তু দেখুন, আপনার একটা পার্টনারকে এনেছে, আমরা কিন্তু তখন পার্টনারের হাত ছেড়ে দিইনি। জাস্ট বিকজ বাইরে ঝামেলা হচ্ছে বলে আমরা হাত ছেড়ে দিইনি, আমরাও কিন্তু সাথে ছিলাম। সেটা আমি বেশিরভাগ সময়টা, তখন ঝামেলার সময়টা আমিই ছিলাম। তারপরে দেবাশিস দা বলুন বা ক্লাব বলুন ছিল একসাথে, কিন্তু মানে আরপিএসজি গ্রুপের সাথে একসাথে ছিল কিন্তু, এবং উই হ্যাভ টাইড ওভার দ্য সিচুয়েশন। এবং দেখুন, এটা হতে বাধ্য, মানে এটা নিয়ে এই ফিউচারে এই যে এটা বাড়বে, মানে ভলিউম অফ বাজেট বাড়বে, ভলিউম অফ মানি রিকোয়ারমেন্ট বাড়বে, সেখানে এটা করতে হবে। সো সেইখানে আমার মনে হয় না আমরা কোনো ভুল স্টেপ নিয়েছিলাম। এবং সত্যি মানে যে এই যে ইস্টবেঙ্গল মোহনবাগান একটা স্ট্যান্ড পয়েন্টে ছিল যে তোমরা দরকার হলে আইএসএল খেলবে না, কিন্তু অ্যাটলিস্ট এইরকম কোনো মার্জারে যাবে না, এবং যেখানে ক্লাবের রাইটসটা চলে যাচ্ছে সেরকম কোনো চুক্তিতে যাবে না। এবং সেখান থেকে মোহনবাগান প্রথমবার, তুমি লেড বাই ইউ অ্যান্ড দেবাশিস দত্ত, যে তোমরা এটা ব্রেক করেছিলে, এরকম কোনো, যেটা নিতুদার ইন্টারভিউটা নিশ্চয়ই তুমি দেখেছো। এবার আমি একটা কথা বলি, আমি সেদিন দেবাশিস দাকে বলছিলাম, এটা এই 4-5 দিন আগেই, একদিন সুরুচি সঙ্গের প্রোগ্রামে আমি বললাম, দেবাশিস দা, নিতুদার সামনে ছিল তখন, আপনাকে বলি দুটো কথা। রাশিয়ার ওয়ার্ল্ড কাপ, আমি, দেবাশিস দা, আরও 2-1 আমরা যাচ্ছিলাম খেলা দেখতে রাশিয়ায়। দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি, আমরা খবর পেলাম কুয়েসের সাথে পার্টনারশিপ করছে ইস্টবেঙ্গল। তখন আমাদের অবস্থা ভাবুন তো। আমি দেবাশিসদা বললাম, দেবাশিসদা মনে আছে, আমরা ভাবছিলাম কালকে যদি ইস্টবেঙ্গল আইএসএল খেলতে চলে যায় তাহলে কি হবে, আমরা কোথা থেকে পার্টনার পাবো, কারণ তখন তো আমরা কাউকে পাইনি।
আজকে ওর এবং অজিত আইজাক অলওয়েজ ওয়ান্টেড টু প্লে আইএসএল। না, আমি সেদিন আমার দেবাশিসের ইন্টারভিউ দেখলাম যে আইএসএল খেলতে চাননি, উনি জানিয়ে দিয়েছিলেন। মানে তোমার সাথে ভালো সম্পর্ক, এক সেকেন্ড, ওরা ভালো সম্পর্ক ওরা চেয়েছিল, কিন্তু চেয়েছিল এই ডিপোজিটটা না দিতে হোক, ওই যে একটা ফ্র্যাঞ্চাইজি ফিটা না দিতে হোক। ওই পয়েন্ট আমি আসছি, ধরুন না, মানে এবার এক সেকেন্ড 100%, হ্যাঁ, কিন্তু ধরুন সেদিন যদি এফএসডিএল রাজি হয়ে যেত ফ্র্যাঞ্চাইজি মানি নেব না, তাহলে ইস্টবেঙ্গল খেলার জন্য একটা পার্টনার পেয়েছিল তো, মোহনবাগান পাইনি সেই জায়গায়। আজকে ওনারা পার্টনার পেয়েও, এবং আমি বলছি তো অজিত আইজাক, দেখুন অজিত আইজাক ইজ ডেফিনেটলি আ সুপার জেন্টলম্যান। আমি আর দেবাশিস দা গেছি, আমাদের নিজে রান্না করে খাইয়েছে, অ্যান্ড উই বিল্ট আপ আ রিলেশনশিপ। সেটা পাশের ক্লাব বিল্ড করতে পারেনি। তারা ভাবলো আমরা কথা বলছি বলে আমাদের স্পন্সর হয়ে যাচ্ছে। জীবনে সম্পর্ক তৈরি হতেই পারে, তার সাথে যে নিতে হবে বা দিতে হবে কোনো মানে নেই। সো সম্পর্কটা কি জন্য তৈরি করেছিলে? আমরা কথা বলতে বলতে, ও আমাদের পছন্দ হয়, ও ডাকে আমাদের ওর বাড়িতে খেতে, সো কথা বলতো। তখন তো ইস্ট বেঙ্গলের লোকেরা যেত না, কোয়েসি যেত। তখন মানে তাতে কি ইস্ট বেঙ্গল ক্লাবের লোকেদের ইনসিকিউর হওয়ার কোনো কারণ ছিল না তোমার মনে হয়? মানে মোহনবাগান গিয়ে সম্পর্ক তৈরি করছে। আর আজকে শুনুন, আজকে আমার স্পন্সরের সঙ্গে মোহনবাগানের অফিসিয়ালরা গিয়ে সম্পর্ক তৈরি করছে, তাতে এবার আপনি একটা চ্যানেল ইনসিকিউরিটি হওয়ার কোনো মানে হয় না। আপনি একটা যাচ্ছেন, আপনি অন্য পাবলিকেশনের কোনো লোক যার সাথে আপনার আলাপ হলো, সে আপনার বাড়িতে দেখালো, তার মানে এই নয় যে আপনি তাকে ভেঙে নিলেন বা এ করলেন। রিলেশনশিপস অলওয়েজ হ্যাপেন, মানে ইট ইজ নট অনলি ফর গিভ অ্যান্ড টেক। এবং আজকে তো সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবেরও এগ্রিমেন্ট হয়, মানে আলোচনা হয়েছে, আমাদের সাথে আগে আলোচনা হয়েছিল। এবং আমার মনে আছে, আমি একদিন আমাদের অনেক বক্তব্য নিয়ে সঞ্জীব আঙ্কেলেরা ছিল, আমার এখনো মনে আছে, আমি একদিন ফোন করেছিলাম একটা অন্য হেল্প নিতে, যে সঞ্জীব আঙ্কেল ক্যানাডার অনারারি কনসাল ছিল, একজনের জন্য আমার একটা হেল্প নিতে আমি ফোন করি। তখন আমি বললো, ইউ অল আর সেইং, ইটস নট অ্যাবাউট দ্যাট, দেয়ার আর সাম ইস্যুজ উইচ নিডস টু ক্লারিফাই। সেই থেকে আবার কথা চালু হলো, অ্যান্ড দিস হ্যাপেন। সো এটা আজকে আজকে ওরা পেয়ে গেছিল, আমি যদি না পেতাম তখন কি হতো ফিউচার? আমাকেও তো আমার সাপোর্টারদের কথা ভাবতে হবে। আমার একটা জিনিস মনে হয় যে সত্যি যদি দুটো ক্লাব ওই সময় ওই অবস্থানটায় রাখতে পারতো যে ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে খেলবো না, তাহলে আমার মনে হয় অনেক বেশি এই টিমগুলো অনেক বেশি এম্পাওয়ার্ড হয়ে খেলতো। দেখুন আমার মনে হয় আইএসএল এর এম্পাওয়ারমেন্টের সাথে এই ফ্র্যাঞ্চাইজি ফি দুটো টিম, আইএসএল এর মানটা আরো বাড়বে যখন রেলিগেশনটা শুরু হবে। তাহলে ওই সবের দিকে ফ্র্যাঞ্চাইজি ফি তখন একটা ইস্যু ছিল। দেখুন দেখুন সে তো কর্পোরেট এইভাবে ফুটবল, পেরেন্ট বডি তখন একটা অন্য স্টেপ নেয়। তোমার পেরেন্ট বডি যদি তোমার সাথে না থাকে, আমার মনে আছে এরা কোন টুর্নামেন্ট যেটা আমরা খেললাম না, লাস্ট অবধি মোহনবাগান খেললো না, পেরেন্ট বডির মেনে নিয়েছি সবটাই, কিন্তু আলটিমেটলি কিন্তু রিলায়েন্সকে বা আইএসএল কে ইস্ট বেঙ্গল মোহনবাগানের কাছেই আসতে হয়েছিল, 100% আসতে হয়েছিল। কিন্তু আমাদের না, এআইএফএফ কিভাবে আমাদের চোখ করে দিয়েছিল দেখতে হবে। আজকে আই লিগে কভারেজ হচ্ছিল না, কোথায় একটা ইনস্টিটিউট, সো ওভারঅল দ্যাট পরিস্থিতিটাই বানানো হচ্ছিল। হ্যাঁ, এবং ডেফিনেটলি আজকে এফএসডিএল এর আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গলকে দরকার ছিল বলেই আমরা গেছি, আমাদের দরকার ছিল বলেই ডিফারেন্ট ভাবে করে আজকে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন আমি মনে করি যে চুক্তি অচুক্তি কেউ তখন চলে যেত, তখন তো আমি এখনো মনে আছে আমাদের সারা রাশিয়ার ট্রিপটাই প্রায় শেষ হয়ে গেছিল যে ওরা খেলবে। তখন তো আর আমি অজিত আইজাককে চিনি না, তখন তো আমি কোয়েসকে চিনি না, তখন তো বলাই হচ্ছে যে আইএসএল খেলবে ইস্ট বেঙ্গল। বড় স্পন্সর এসেছে, ফিউচার, আইএসএল, কুশল দাস এআইএফএফ সেক্রেটারি এসে এলো সাইনিং ইনে। ওটাই যদি ভালো হয়ে যেত আজকে আর এই কথাটা উঠতো না। সো নাথিং সাকসিজ লাইক সাকসেস একটা কথা আছে। আমার মনে করি আমাদের এই অ্যাসোসিয়েশনটা যদিও শুরু হয়েছিল অনেক রকম প্রেশার দিয়ে, বাট ইট হ্যাজ গন থ্রু আ টেস্টিং পিরিয়ড করে একসাথেই একটা সম্পর্ক গেছে। ফিউচারে আশা করবো এই সম্পর্কটা অটুট থাকবে।
কারণ এখন অবধি কোনো ঝামেলা হয়নি এ হওয়ার মতো। ক্লাবে যাও এখন? গেছিলাম দু একটা প্রোগ্রামে, দেবাশিসদা ডেকেছিলাম, গেছিল ক্লাবের প্রোগ্রামে। ক্লাবের প্রোগ্রাম ডাকে? আমরা দুটো ডেকেছিল, গেছিলাম দুবার। আচ্ছা, তো হ্যাঁ মিস করো কিছু? গেলে গেলে কিছু মিস করো? হ্যাঁ, ডেফিনেটলি মিস করি। এই টেন্টটা আমার বানানো, মানে দেবাশিসদাও সাথে ছিল বানানো। আমার আর দেবাশিসদার ঘরটা আমাদের প্ল্যান করে বানানো, কোথায় টেবিল থাকবে, কোথায় কি থাকবে। আমি আশা করি জগন্নাথ দেব আমাকে ফেরত দেবেন। মা আছে, মা ঠিক দেবে। এখানেই শেষ করি আজকের পিঞ্জরের সঙ্গে সাক্ষাৎকার। বললাম না, অনেক কথায় কথায় কথা বাড়ে এবং কথা অনেক জমেও থাকে, সেই কথাগুলো জানাও খুব জরুরি। আবার জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ।